আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাক্রো ইকোনমিক্সের একটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে ফিসকাল পলিসি। ফিসকাল পলিসি গভর্নমেন্ট যখন পলিসি নেয় তখন দুইটা অনেক বড় পলিসি সামনে চলে আসে। একটা পলিসি হচ্ছে মনিটারি পলিসি, টাকা পয়সার, একটা হচ্ছে ফিসকাল পলিসি। হ্যাঁ, এটাও টাকা পয়সা, কিন্তু মনিটারি পলিসির সাথে ফিসকাল পলিসির একটা বেসিক পার্থক্য আছে। মনিটারি পলিসি হচ্ছে ব্যাংকের সুদের হার বা ইন্টারেস্ট রেটকে বাড়িয়ে বা কমিয়ে দিয়ে কোনো একটা ব্যালেন্স করার চেষ্টা করা। যেমন ইকোনমিতে অনেক টাকা দেখা যাচ্ছে, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস অনেক হাই, বিক্রেতা এত অল্প পয়সায় কিছু বিক্রি করতে চাচ্ছে না, গভর্নমেন্ট বলবে ইন্টারেস্ট রেটটা বাড়ায় দাও যাতে মানুষ অতিরিক্ত টাকা পাবে বা লোভে পড়ে ব্যাংকে ফিক্সড ডিপোজিটগুলো করা শুরু করে। ইকোনমির টাকা সব শোষণ করে যে ব্যাংকে ঢুকবে, কিছু বছরের জন্য সেটা আটকে যাবে। ইকোনমিতে টাকা থাকবে না, অটোমেটিক জিনিসপত্রের দাম কমে আসবে। তাহলে ইনফ্লেশনটা কন্ট্রোল করা যাবে মনিটারি পলিসি। অনুরূপভাবে যদি গভর্নমেন্ট দেখে অনেক তো টাকা ব্যাংকে মোটামুটি সুদের লোভ দেখিয়ে তুলে নিয়ে আসলাম, ইকোনমির মানুষের হাতে কোনো টাকা নাই, না খেয়ে আছে, তো দেশটা একটু বাঁচুক, এক কাজ করি, এখন থেকে ঘোষণা হলো আমি ইন্টারেস্ট আর বেশি দেবো না। অনেক বলবে একটা সময় লাভ ছিল, ব্যাংকে টাকা রাখতাম, কিছু টাকা সুদ পেতাম, এখন তার ওটা পাবো। তাহলে এক কাজ করি, ব্যাংকে 5% সুদে টাকা রেখে আমার লাভটা তুলে নিয়ে আসি, অন্য জায়গায় ইনভেস্ট করি, দেখা যায় বেশি টাকা পাই কিনা, কারণ আমি সবচেয়ে বেশি আর্নিং করতে চাই। এখন আমার যেহেতু সুদের হার কমে গেল, আমি তখন ডিমোটিভেটেড হলাম। আমি আমার টাকা পয়সাগুলো ব্যাংক থেকে তুলে নিয়ে এসে ইকোনমিতে দিয়ে দিলাম। তাহলে ইকোনমিতে যে একটা ডিফ্লেশন চলছিল, মুদ্রা সংকোচন, টাকা পয়সা ছিল না, এটা মানুষের গায়ে রক্ত স্বল্পতার মতো, এখন রক্ত এসে যোজিত হলো, যোগ হলো, এখন কাঠামোটা আবার ফেরত চলে আসে। এই যে আমি মানি বা টাকাকে, সুদের হারকে বাড়িয়ে বা কমিয়ে ইকোনমিতে ইনফ্লেশন ব্যালেন্স করার চেষ্টা করলাম, এটা হচ্ছে মনিটারি পলিসি। আর গভর্নমেন্টের আরেকটা পলিসি হচ্ছে ফিসকাল পলিসি। ওখানে গভর্নমেন্ট কখনো সুদের হার নিয়ে চিন্তা করবে না যে সুদের হার কত বাড়লো কত কমলো। সুতরাং ফিসকাল পলিসির ফোকাসটা থাকবে ট্যাক্সেশন এবং গভর্নমেন্ট স্পেন্ডিং। গভর্নমেন্টের অনেক টাকা আছে, সে ভাবে পদ্মা সেতু বানাবো, যমুনা সেতু বানাবো, 2টা বড় কালভার্ট করবো, এত বড় ব্রিজ করবো, এডুকেশন সেক্টরে এত ইনভেস্ট করবো, সব টাকা ঢেলে দেবো ইকোনমিতে। এই যে সে টাকা কিছু বের করে দেওয়ার চিন্তা ভাবনা করছে, এটা হচ্ছে ফিসকাল পলিসি। আবার সে টাকা ইন করারও চিন্তা করবে না, টাকা বের করতে গেলে, ব্যয় করতে গেলে টাকা আয় তো করতে হবে, তাহলে সে আয় করার চিন্তা করবে না। সে বলবে তাহলে ট্যাক্স দাও ভাই, ট্যাক্স দাও, তুমি এত পার্সেন্ট, তোমার সিলিং এত পার্সেন্ট, তোমার সিলিং এত পার্সেন্ট। প্রোগ্রেসিভ ট্যাক্স মানে যত আয় বাড়বে তোমার তত আমাকে ট্যাক্স দিবা। রিগ্রেসিভ মানে যত তোমার আয় কম, যত কমবে তত কম ট্যাক্স দিবা। মডারেট লেভেল ট্যাক্সেশন মানে আমি একটা সিলিং করে দিব, মিনিমাম যদি তুমি মাসে 20,000 টাকা বেতন পাও, ধরে নিব তুমি ট্যাক্সের আওতায়। আগে যে সমস্ত জায়গায় ট্যাক্সেশন হতো না, মানুষজন লাইভে মাঠে উঠে বসে আছে, এখানে কোনো ট্যাক্স দিতে হয় না, ওকে ধরবো, বলবো গরিব দেশ ডেভেলপিং কান্ট্রি দাও না, কিছু টাকা ট্যাক্স দাও। সুতরাং ট্যাক্সের শুধুমাত্র সিলিং আমি বাড়িয়ে কমিয়ে ব্যালেন্স করার চেষ্টা করবো না, বরং অনেক খাতকে আমি কভারে জানি। তাই তোমার কি গাড়ি আছে, রাষ্ট্রীয় আইন, গাড়ি যদি থাকে তাহলে তোমাকে ট্যাক্স। তুমি কি ভ্রমণ মালিক, মিনিমাম বাসা ভাড়া পড়বেন এত টাকা, তাহলে এত টাকা দাও। তুমি কি রেস্টুরেন্টের মালিক, তুমি কি ছোটখাটো একটা শপ চালাও, এক মালিকানা টাকা, তোমাকে আয় পরিমাণ এত টাকা, তাহলে তুমি ট্যাক্স। তার মানে ট্যাক্সের আওতা অনেক বেশি। এখন কিছু মানুষ আছে পেনশনার, সচেতন, ওকে বললাম 65 বছর বুড়া মানুষ, ওর ট্যাক্স প্রতিবন্ধী, কিছু টাকা সঞ্চয়পত্র করেছে, কিন্তু যে প্রতিবন্ধী বলবো ট্যাক্স। সিনিয়র সিটিজেন, এমনি গরিব দেশ, বয়স্ক ভাতা দিতে পারা যায় না, বয়স যদি 65 হয়ে যায়,
সিনিয়র সিটিজেন হিসেবে ট্যাক্স মওকুফ, ওকে আর ট্যাক্স দিতে হচ্ছে না যদি সে একটা দারিদ্র সীমার কাছাকাছি থাকে। কিন্তু সালমান এফ রহমান 65 বছর, তাকে ছেড়ে দিবেন? সুতরাং ট্যাক্সের যে পরিধি, যে সিলিং, আওতা, এগুলো বুঝে ট্যাক্সের সংখ্যা বাড়াতে হবে, কমাতে হবে। দেশটা অনেক গ্রোমিং এগিয়ে যাচ্ছে। কিছু মানুষ মাত্র কম্পিউটার পেল হাত থেকে, ভালো একটা ডিজিটাল ডিভাইস মাত্র পেল, আমি বললাম এটার উপর 1% ট্যাক্স বসিয়ে দিল, তাহলে দেশের ডিজিটালাইজেশন বাড়বে না কমবে? কমে যাবে, তাই না? সুতরাং আমি কিছু কিছু জিনিস ডিজিটালাইজেশন বা দেশের ভালোর জন্য ট্যাক্স ভালো কালেক্ট হোক এবং এটার উপর ট্যাক্স দিতে হবে, যাতে দেশটা শান্তি পায়। দেশের মানুষ সবসময় সরকারি ইউনিভার্সিটিতে চান্স পায় না, পড়তে পারে না। কিছু ন্যাশনাল ইউনিভার্সিটিতে যায়, কিছু জোরে পাওয়া মানুষ ওপেন ইউনিভার্সিটিতে যায়, কিছু মানুষ যাদের সাধ্য আছে তার বাজেট অনুসারে সে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। এখন আমি যদি বলি যে হ্যাট দাও, তাহলে মানুষগুলো হয়ে যাবে, তার টিউশন ফির উপর একটা হামলা হবে। যখন তার টিউশন ফি যেটা দিত সেটার সাথে আরও 15% অ্যাড হয়ে তাকে তার বাবার পকেট থেকে সেমিস্টার ফি নিয়ে জমা করতে হবে, তাই না? তো এগুলো গভর্নমেন্টের বোঝা উচিত কোন খাতে সে গভর্নমেন্ট স্পেন্ডিংটা করবে। এডুকেশন যদি কম হয় ওখানে বিনিয়োগ করবে, আর যমুনা সেতু হচ্ছে না, পদ্মা সেতু হচ্ছে না, কিছু টাকা দিলে হবে, এখানে গভর্নমেন্ট স্পেন্ড করবে। সামরিক খাতে সে যদি চায় কিছু ইনভেস্ট করবে, আর অন্যান্য যত খাত আছে, কুটির শিল্প, বস্ত্র, গার্মেন্টস, হ্যাঁ, তারপর আপনার সুগার মিল, জুট মিল, ফার্মাসিউটিক্যাল, যেখানে যেখানে ইনভেস্ট করা দরকার সে ইনভেস্টমেন্ট করবে। তো গভর্নমেন্ট স্পেন্ডিংয়ের ফলে টাকা চলে যাবে, আর টাকা উঠে আসবে কিসের ফলে? ট্যাক্সের ফলে। ট্যাক্স আদায় করলে গভর্নমেন্ট তার রেভিনিউটা কালেক্ট করতে পারবে, বুঝতে পারলেন? তো আমরা বলবো ফিস্কাল পলিসি হচ্ছে তাই যেটা গভর্নমেন্ট স্পেন্ডিং এবং ট্যাক্সেশনের মাধ্যমে হয়। ট্যাক্স নাও, গভর্নমেন্ট স্পেন্ড করবে ট্যাক্সের টাকা, এটাই হচ্ছে ফিস্কাল পলিসি। আর ফিস্কাল পলিসি, ইউজিং ফিস্কাল পলিসি টু কমব্যাট ইনফ্লেশন, ইনফ্লেশনের সাথে ফাইট করতে ফিস্কাল পলিসিকে যদি সেট করা হয় তাহলে সেটা রূপরেখা কেমন? দেশে অনেক টাকা, এখন ফিস্কাল পলিসিকে ওখানে ছেড়ে দিলাম, দেখি সে এই টাকার রাজ্যে কীভাবে এটাকে ম্যানেজ করতে পারে। এক নাম্বার, রিডিউসিং গভর্নমেন্ট স্পেন্ডিং, গভর্নমেন্ট স্পেন্ডিংটা কমানো। গভর্নমেন্ট যদি আরো স্পেন্ড করতে থাকে, যমুনা সেতু উৎপাদন করে তৈরি করে টাকা দিয়ে দিল, এই খাতে একটা বিনিয়োগ করে টাকা দিয়ে দিল, অনেক বড় বড় হাসপাতাল তৈরি করলো, লেবারদেরকে টাকা দিয়ে দিল, সব টাকা ইকোনমিতে ঢেলে দিচ্ছে কোনো না কোনোভাবে। এমনি ইনফ্লেশন ছিল, টাকায় 6 লাখ দেশ, জিনিসপত্রের দাম বেশি, এখন গভর্নমেন্ট স্পেন্ডিং আরও বাড়াইছে, তখন কষ্ট হবে না দেশের মানুষের? সুতরাং এটা কি উচিত হবে? হবে না। সুতরাং এক নম্বর কথা হচ্ছে রিডিউসিং গভর্নমেন্ট স্পেন্ডিং। ইনফ্লেশনের সাথে ফাইট করতে গেলে গভর্নমেন্ট বলবে না এত টাকা আমি ইকোনমিতে ছাড়ব না, এত টাকা যদি ইকোনমিতে ছাড়ে মানুষের হাতে এমনি অনেক টাকা, আমাদের সুদের রেট বাড়িয়ে সবাইকে লোভ দিকে ব্যাংকের দিকে কেড়ে নিয়ে যাচ্ছি, যাতে ইকোনমির টাকা ভ্যানিশ হয়ে ব্যাংকে ঢুকে যায়, দেশের মানুষ একটু শান্তি পায়। এখন আবার টাকা ঢেলে দিচ্ছি এত বড় বড় প্রজেক্টের নামে, সো হবে না। আগামী 3 বছর 5 বছর আমি সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন বাড়াবো না, আগামী 3 বছর এই পাওনাটা দিব না, আগামী 3 বছর এই খাতে বিনিয়োগ করবো না, তাহলে ইকোনমিতে অনেক টাকা ঢুকে যাচ্ছে, এত ডেভেলপমেন্ট প্রজেক্ট আমি আপাতত হাতে নেব না। ওকে, তারপর হচ্ছে ইনক্রিজিং ট্যাক্সেস। যদি এরকম হয় যে সে একটা কাজ করতে পারে, মানুষের হাতে অনেক টাকা, তখন সে ট্যাক্স বাড়াতে পারে, তাহলে ইনফ্লেশন কমবে না বাড়বে? কমে যাবে, তাই না? হ্যাঁ, ট্যাক্স বাড়িয়ে দিলে মানুষের হাতে টাকা গভর্নমেন্টের পকেটস্থ হয়ে যাবে, বুঝেছেন? হ্যাঁ, বুদ্ধিমানের পয়েন্ট না, দেখছেন চালাকি? যখনই সে দেখবে অনেক টাকা ইকোনমিতে বিরাজ করছে তখন বলবে ট্যাক্স দাও, ট্যাক্স দাও, ট্যাক্স দাও, তখন সে ইনক্রিজিং ট্যাক্সের মাধ্যমে ইনফ্লেশনটাকে ফাইট করতে পারবে। সুন্দর না পয়েন্টটা? তবে একটা মজার বিষয় হচ্ছে আমরা শুধুমাত্র ইনফ্লেশন
বা ইকোনমিতে কতটুকু টাকা আছে, এই পরিমাণ টাকা জমাচ্ছে, এই পরিমাণ টাকা ভ্যানিশ করে ব্যাংকে নিতে হবে, এগুলো কিছু হবে না। কিন্তু একটা মানুষকে শুধুমাত্র ইনফ্লেশন কন্ট্রোলের জন্য ট্যাক্সের বোঝায় ফেলে দেওয়া কি ঠিক? ট্যাক্স হচ্ছে অনেক সময় এক ধরনের সরকারি জুলুম, এটা কি জানেন? হ্যাঁ, এবং ইসলামিক ইকোনমিতে বলা হয় যে জাকাতের কথা, ট্যাক্স ওইভাবে আপনার আয়ের উপর ইসলাম চিন্তা করে না। ইসলাম বলে যে তুমি আয় করতেছ, তুমি জাকাত দাও, ইকোনমিতে গরিবরা একটু সমৃদ্ধ হবে, অটোমেটিক আমার দেশটা সুন্দর থাকবে। সুতরাং যার যার টাকা আছে সে তার 2.5% টাকা দিয়ে দিবে গরিবকে, অসচ্ছল মানুষ সচ্ছল হবে। সুতরাং সবাই হাত পাতবে না, গভর্নমেন্টকে অনেক কিছু চিন্তা করতে হবে না, অটো ব্যালেন্স হবে প্রতি বছর। কিন্তু ট্যাক্স হচ্ছে একটা সরকারি জুলুম। অনেক ক্ষেত্রে আমি যে টাকাটা পাচ্ছি হার্ড অ্যান্ড মানি, সেখান থেকে গভর্নমেন্ট একটা পার্সেন্টেজ ইনকাম ট্যাক্স হিসেবে প্রথমে কেটে নিচ্ছে, অথচ এটা ছিল আমার একটা হার্ড অ্যান্ড মানি। তো গভর্নমেন্ট অনেক ধরনের বিপদে পড়লে কি ট্যাক্স রেট বাড়িয়ে তখন আমাকে আরও বিপদগ্রস্ত করে সেই ইকোনমি কন্ট্রোল করতে চাইবে? চাইবে। কিন্তু এখানে যদি জাকাত সিস্টেমটা থাকতো তাহলে সব এই ঘা আমাকে পোহাতে হতো না, তাই না? হ্যাঁ, সো জাকাত সিস্টেমটাকে ইসলামিক ইকোনমিতে আপনার ডেভেলপমেন্ট করাটা খুব দরকার। তারপর দেখেন পোটেনশিয়াল সাইড এফেক্ট। একটা ওষুধ খেলে মানুষের সাইড এফেক্ট হয় না? মানুষ যখন ওষুধ খায় সে মনে করে এটা আমাকে সুস্থ করে তুলতে, আল্লাহ সেটা খায় না। বা কেন? জ্বর হয়েছে, সে নাপা খাচ্ছে, তার জ্বরটা যেন প্যারাসিটামলটা কমিয়ে ফেলে, আল্লাহ, তাই না? একটা সময় একটা কথা ছিল না যে টাইফয়েড না খুব একটা ইয়েতে কুইনাইন একটা ওষুধ খাওয়ানো হতো, সবাই বলতো টাইফয়েড তো চলে গেল কুইনাইনে। তো কুইনাইন এমন একটা ওষুধ, এত সাইড এফেক্ট যুক্ত একটা ওষুধ, কুইনাইনের এফেক্টটা সারাবে। টাইফয়েড, হ্যাঁ আসে আসে, টাইফয়েড না আমি শেষ হয়ে গেল, কিন্তু কুইনাইন দিয়ে আমাকে টাইফয়েড সাহায্য করলো, কুইনাইনের এফেক্টই আমি শেষ, জর্জরিত। এত সাইড এফেক্ট সম্পূর্ণ একটা ওষুধ। ওকে, তা আমি ফিসক্যাল পলিসি প্রয়োগ করি, কিন্তু এটার কিছু সাইড এফেক্ট থাকতে পারে না ইকোনমিতে। হ্যাঁ, তাহলে সাইড এফেক্টটা কি? এই ওষুধটা, ফিসক্যাল পলিসি নামের ওষুধটা, স্লোয়ার ইকোনমিক গ্রোথ। এটা ইকোনমিক গ্রোথকে স্লো করে দিতে পারে, কারণ গভর্নমেন্ট দেখা যাচ্ছে যে অনেক ট্যাক্স কালেক্ট করতেছে অনেক জায়গায় পেমেন্ট দেওয়ার জন্য, কিন্তু ওভারঅল ইকোনমিক গ্রোথে সে ওভাবে কন্ট্রিবিউট করতে পারছে না। গভর্নমেন্ট অনেক ধরনের ইনিশিয়েটিভ নিতে পারতো, সেটা সে নিতে পারছে না অন্যান্য স্পেন্ডগুলোকে মেনটেন করতে যেয়ে। সুতরাং তার ইকোনমিক গ্রোথ সে কখনোই ওইভাবে যেরকম সে চেয়েছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ষষ্ঠ বার্ষিকী, সপ্তম বার্ষিকী, অষ্টবার্ষিকী পরিকল্পনা দিয়ে সেটাকে কভারেজ আনতে পারবে না। কারণ অনেক টাকা সে অনেক খাতে স্পেন্ডিংয়ে ব্যস্ত, অনেক টাকা কালেক্ট করলেও সেটা হয়তো ওইভাবে ইকোনমিতে ঢেলে দিতে পারতেছে না, অনেক প্রজেক্টে সে ইনভেস্ট করতে পারবে না। কারণ বেশি টাকা ইনভেস্ট করলে আবার ইনফ্লেশন এসে দেখা দেবে। ইট ইজ সামথিং লাইক চেক অ্যান্ড ব্যালেন্স। তারপর হচ্ছে হায়ার আনএমপ্লয়মেন্ট। গভর্নমেন্ট অনেক জায়গায় যখন স্পেন্ডিং করবে না, অনেক প্রজেক্ট নতুন তৈরি হবে না, সুতরাং সেখানে মানুষ চাকরিও পাবে না। আবার গভর্নমেন্টের উপর অনেক ধরনের চাপ থাকে, মানুষ বলে 59 বছর পর্যন্ত সরকারি চাকরি করা যায়, এটাকে 60 করা হোক, 65 করা হোক। আপনি একটু ভেবে দেখেন, গভর্নমেন্টে এমনি 59 পর্যন্ত মানুষকে সে বেতন দিচ্ছে, ভাতা দিচ্ছে, অনেক মানুষ এখন বেকার। একটা মানুষকে আপনি 3 বছর যদি অ্যাডিশনাল ওই পদে রাখেন বা প্রমোশন দিয়ে রাখেন 3 বছর, তাহলে এই টিভিতে আরও ওই পরিমাণ মানুষ পদে ঢুকতে পারছে না, কারণ সিট খালি হচ্ছে না। 3 বছর তখন এই যারা বেকার যুবক আরও ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। গভর্নমেন্ট যদি বলে 80 বছর পর্যন্ত সরকারি চাকরি করা যাবে, 80 জয়েন করতে, তাহলে একটা মানুষ 59-এ রিটায়ার করতো, তার বয়স 60 হলো, আবার এদিকে 80 পর্যন্ত 21 বছর সে তার পদে বহাল থাকবে। কিছু মানুষ মরে গেল, কিছু মানুষ স্টিল বহাল থাকবে, কিন্তু এই 21 বছর বাড়িয়ে দেওয়ার কারণে এটা ধাক্কা কিছু ইয়াং ছেলেদের উপর যে পড়লো, যারা বছরের পর বছর চাকরি না পেয়ে আনএমপ্লয়মেন্টের বিভীষিকায় দগ্ধ হয়ে যাচ্ছে। আবার এখানে 21 বছর বাড়িয়ে দেওয়ার পরে তারা ইন্টারেস্ট পাচ্ছে না,
তাই না? তবে হ্যাঁ, মানুষকে একটা সময় পর্যন্ত কর্মক্ষম থাকা পর্যন্ত তাকে কাজে লাগানো যায়। যেমন টিচারদের রিটায়ারমেন্টের এজ 65। কিছু কিছু ক্ষেত্রে আর্মিদের ডিফেন্স সেক্টর আর্লি রিটায়ারমেন্ট হয়, কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রয়োজন। আপনি 60 বছর বৃদ্ধকে দিয়ে এইভাবে যুদ্ধ করাতে পারবেন না, তাদের একটু আর্লি রিটায়ারমেন্টের দরকার। কিন্তু একটা টিচার, তার তো ওই যুদ্ধের দরকার নাই, মেন্টাল অ্যাবিলিটি তার অনেক কিছু, বরং সে যখন রিসার্চ এবং একাডেমিক ইয়েতে অনেক কিছু শিখে পড়ে 60-তে আসছে, সুতরাং সেটা পরিপক্ক ব্রেক। আপনি চাইলে তাকে আরও 5 বছর ইউজ করতে পারবেন, 65 পর্যন্ত সে জব করতে পারবে। হ্যাঁ, এরকম থাকে। কিছু কিছু পেশায় না আপনার লাইসেন্সকে রিনিউ করতে হয়। যেমন ডক্টর, অনেক ডাক্তার ফিজিশিয়ান সার্জারি করছে, হাত কাঁপে, অনেক রোগীকে সে উল্টাপাল্টা নালি কেটে হাত কাঁপে ফেলছে, বুঝতে পারে নাই তার হাত কাঁপার কারণে সার্জারি করা ঠিক হয় নাই। ফিজিশিয়ান হিসেবে তার অপারেশনের প্রয়োজন ছিল, তাই না? শক্ত একটা মেডিকেল বডি থাকা উচিত যারা এই জিনিসগুলোকে খেয়াল করবে। সে কতদূর পর্যন্ত এখানে চাকরি করতে পারবে, কতদূর পর্যন্ত বয়স সে সার্জারি করতে পারবে। হ্যাঁ, এবং প্রতিটা পেশায় বেঁধে দেওয়া উচিত। লয়ের একজন মানুষ যদি লাইসেন্স প্রমাণ করতে চায়, তাকে লয়ের একটা পরীক্ষা দিতে হবে। সে লয়ের আইনগুলো ঠিক মতো এমসিকিউ ঠিক মার্ক দিচ্ছে কিনা, নেগেটিভ মার্কিং করতে হবে, ভুল ঠিক মার্ক দিচ্ছে কিনা, রিটেন এসে কি লিখতেছে ভালো করে অবজার্ভ করতে হবে। তারপর তাকে সিনিয়র ফেলো ল ইয়ার্সে দিতে হবে। যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাদের একটা 5 বছর প্রপার্টি টেস্ট নিতে হবে। ওর যে এসেনশিয়াল স্কিলগুলো আছে নাকি, ওই একবার ডিগ্রি পাইছে, ছাত্র জীবনে বসে ভাগায় ভাগায় খাচ্ছে, তার স্কিল কোথায়, এগুলো পেশাতে এনরোল করা। ওকে, যাতে দেশ একটা ভালো সার্ভিস পায়। হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স, কেউ যদি 20 বছর গাড়ি চালায়, মাঝখানে সে 2 বছর গাড়ি চালায় নাই, মিনিমাম 2 বছর, ওকে একটা টেস্ট দিতে হবে। ও আবার গাড়ি নিয়ে নামার সময় লাইসেন্স থাকবে, জাস্ট অ্যাক্টিভেট করে দেওয়া হবে, ও টেস্টের পর কেমন হয়। তাহলে সে হাতটা যদি ঠিক থাকে তো হয়ে গেল, কোনো সমস্যা নাই। শোনেন, সমাজে কিছু মানুষের কাছে অনেক মানুষ জিম্মি হয়ে যায়। তো এই মানুষটা যদি ভালো পারফর্ম না করে, বিভীষিকাটা সবার উপর নেমে আসে। গাড়ির ড্রাইভার, সে যদি ড্রিঙ্ক করে গাড়ি চালায়, সে যদি ফিটনেস করে গাড়ি চালায়, গাড়ি ঠিক মতো ড্রাইভ করতে পারে না, সে হেল্পার কিন্তু চালক আসনে বসে সে গাড়ি চালাচ্ছে, এগুলো ঠিক অনেক মানুষের জিম্মেদারি না। একটা টিচার ক্লাস আসে, সে ঠিক মতো আসে না, ভিডিও রেকর্ড করে না, আসার আগে একটু পড়ে আসে না, স্টুডেন্টকে ওভাবে কেয়ার করে না, তাহলে এই যে 20টা ছেলে মেয়ে সেগুলো বলতেছে, স্যারের কাছ থেকে সে কী শিখবে? তাই না? কিছু মানুষের দায়িত্ব একজন মানুষের কাঁধে থাকে, তাদেরকে স্ট্রং ভূমিকা পালন করতে হয়, আদারওয়াইজ সমাজটাই কলুষিত হয়ে যায়। এটা এমন না যে একটা ঝালমুড়িওয়ালার কাছে ঝালমুড়ি খেলে ও একটা 10 টাকা ঝালমুড়ি খাওয়ায় জাতিকে গঠন করে দিল অথবা সব কিছু শেষ, এমন কিছু না। কিন্তু একটা নেতা, একটা শিক্ষক, মসজিদের ইমাম সহ যাদের নৈতিক স্খলন বা নৈতিক কোনো কিছু পুরো জাতিকে এফেক্ট করতে পারে, এই জিনিসগুলোতে মানুষের ইসলামমুখী থাকা উচিত, ধর্ম চিন্তা করা উচিত, বোঝা উচিত যে আমি যদি এখন অ্যাক্সিডেন্ট করি, 20টা ফ্যামিলি, 20 জন মানুষ যদি মারা যায়, 20টা ফ্যামিলি ধ্বংস হয়ে যেতে পারে। সুতরাং আমাকে ওভাবেই ড্রাইভ করতে হবে, একটা সিগনিফিকেন্স নিয়ে, গুরুত্ব দিয়ে। আমরা যখন বিভিন্ন বাসে উঠি, বাস ড্রাইভাররা যেভাবে রেকলেস ড্রাইভ করে, মারা গেলে তো সব শেষ, তাই না? সাথে সাথে কত পরিবার আছে মানে বিয়ের দিন একই সাথে পরিবারের সবাই মাইক্রোবাসে উঠে মারা যাচ্ছে, অনেক বড় জিম্মাদারির বিষয়। এটা কিন্তু ওই যে বললাম না, 10 টাকার ঝালমুড়িওয়ালা না যে আপনি দিলেন, 10 টাকা দিলে আপনি খেয়ে চলে গেলেন। সুতরাং আপনি যখন দায়িত্বপ্রাপ্ত হবেন, চেষ্টা করবেন। পিতার দায়িত্ব অনেক বেশি পরিবারে, 4 ছেলে 5 মেয়ে। পিতা যদি ঠিক মতো ড্রাইভ না দেয়, ওদেরকে ঠিক মতো চালনা করে, তাহলে একদম সুপথে যাবে না, তাই না? এই জন্য আপনারা জিম্মাদারের পালন করবেন সবসময়, কাস্টডি সব কিছু। হায়ার এমপ্লয়মেন্ট দেখা দিতে পারে যদি সে কম স্পেন্ড করে, কম বিনিয়োগ করে, কম ডেভেলপমেন্টের চিন্তা করে। ইনকাম ডিস্ট্রিবিউশন এফেক্ট, হ্যাঁ।
হ্যাঁ, ইনকাম ডিস্ট্রিবিউশন কি জানেন? যখন মানুষ আয় করে তখন সব জায়গায় এটার একটা অংশ যে লাগে। যেমন দেখেন একটা পরিবারে 5 জন, একজন এখানে আয় করে, তার পিতা মেয়েটার স্কুলের বেতনের জন্য কিছু দেয়, আর ছেলেটার হয়তো কোনো একটা খরচ আছে সে দেয়, একটা স্পোর্টস রাইডিং কিনবে, ওখানে স্পোর্টস করে টাকা দেয়, ওয়াইফ হয়তো কাজের পর পেমেন্ট দিচ্ছে যাচ্ছে, মেয়ের ছেলে চুল কাটাচ্ছে, ওগুলোতে নাপিতের পকেটে পয়সা যাচ্ছে, সব জায়গায় একটা ব্যালেন্স রেখে টাকাটা ঢুকে যাচ্ছে। গভর্নমেন্টকেও কিন্তু এরকম ব্যালেন্স করতে হয়। কাউকে একটা ওভার ট্যাক্সের মধ্যে ফেলে দেওয়া এই ব্যবসায়িক শ্রেণীকে, আর একটা শ্রেণীর মধ্যে কোনো ট্যাক্সি আনা না করা, ইকোনমিতে একজন খুব হাততালি দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর একজন ট্যাক্স সেটা থেকে বেঁচে যাচ্ছে। আপনি কোনোদিন ইনকাম ডিস্ট্রিবিউশন জাস্টিস হাসিল করতে পারেন না। সব জায়গায় সমানভাবে দৃষ্টি দেন, মানুষ কোন খাতে কেমন আয় করছে সেটা ট্যাক্স দিতে না, ট্যাক্স করে কতগুলো, তারপর আপনি সেটাকে গঠন করার চেষ্টা করেন। বাংলাদেশে দেওয়া হয় TIN, মানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এটা একবার আপনি করলে প্রতি বছর আপনি রিটার্ন দাখিল করবেন, আপনার কোনো ট্যাক্স না থাকলে আপনি বলবেন হ্যাঁ এটা এই বছর ছিল আমার এরকম ট্যাক্স নাই, সে আপনাকে 0 রিটার্ন, মানে আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। ওকে, কিন্তু এগুলো হচ্ছে এই তিনটা, আর অনেকগুলো আপনি ভেবে দেখতে পারেন, এগুলো পোটেনশিয়াল সাইড এফেক্ট। বুঝতে পারলেন? আজকে দুটো লিখতে পারবেন না? এটা একটা প্রশ্ন। ফিসকাল পলিসি কাকে বলে? ফিসকাল পলিসিতে ইনফ্লেশনের সাথে কম্পেট করতে এই দুইটা পয়েন্ট আর পোটেনশিয়াল সাইড এফেক্ট গুলো কি পারবেন না? 1 লাইন 2 লাইন সাইড এফেক্ট লিখলেই হয়ে গেল।